ক্রসিং করানোর পরে যে বাচ্চাগুলো পাবো সেটা থেকে আমরা মেলটা নিব। বি লাইনের মেল ফিমেলের মিটিং করানোর পরে যে বাচ্চা পাবো এটার থেকে বি লাইনের ফিমেল নিব। হ্যাঁ, সি লাইনের মেল নিব, ডি লাইনের ফিমেল নিব। এই চারটা যে আমরা পেলাম, বাচ্চা পেলাম, এটা চিকেন পেলাম, এটাকে বলা হয় গ্র্যান্ড প্যারেন্ট স্টক, দাদা দাদি। পিওর লাইনকে বলা হয় গ্রেট গ্র্যান্ড প্যারেন্ট স্টক, দাদা দাদিরও বাবা মা, এটাই আর কি। এরপরে আমরা এখান থেকে প্যারেন্ট পাবো, বাবা মা। দেখো এই দুইটা থেকে আসলে দেখো এ বি যেটা পাবো সেটা এ বির মেল, আর সির মেল এবং ফিমেলের ডির ফিমেল গ্র্যান্ড প্যারেন্ট স্টকের থেকে আমরা সিডির ফিমেলটা নিব। হুম, তারপরে এই দুইটার আবার ক্রসিং করার পরে যা পাবো সেটাই হবে কমার্শিয়াল ব্রয়লার আর কমার্শিয়াল লেয়ার। দেখছো এবিসিডি, যার ভিতরে এবিসিডি সবগুলো বৈশিষ্ট্যই থাকবে। হুম, এটা হচ্ছে যে সৌদি ডেভেলপমেন্ট অফ, দেখা যাচ্ছে যে কি কমার্শিয়াল ব্রয়লার স্ট্রেট। এটা লোমান ব্রাউন আছে, একই জিনিস আর কি। হ্যাঁ, একটা জানলে সবগুলো জানা হবে। সাম পারফরমেন্স ইন্ডেক্স অফ লেয়ার বিডার ফ্লক, লেয়ার বিডারের ক্ষেত্রে লাইভাবিলিটি মানে কি 92%, তারা জীবিত। এভারেজ এগ প্রোডাকশন কতগুলো হয়, এজ অ্যাট 50%, হ্যাঁ প্রোডাকশন 20 থেকে 22 সপ্তাহে। পিক প্রোডাকশন আছে দেখো কত সপ্তাহে, 26 থেকে 30 সপ্তাহে। তোমাদেরকে যদি বলা হয় পিক প্রোডাকশন কত সপ্তাহে আছে, এদের হ্যাসাবিলিটি 80%। হ্যাঁ, এইগুলো পড়তে হবে না। হ্যাঁ, ওকে। এরপরে চলে আসি লাইটিং প্রোগ্রাম অফ কি ব্রিডার ফ্লক। ইন্টারমিটেন্ট লাইটিং প্রোগ্রাম অন রেয়ারিং ডে ওল্ড চিক। ইন্টারমিটেন্ট শব্দ কি মধ্যাহ্ন বিরতি না, একটু নির্দিষ্ট সময় পর পর, নির্দিষ্ট সময় পর পর এরকম অন্ধকার আলো অন্ধকার আলো, এটাই হচ্ছে ইন্টারমিটেন্ট লাইটিং প্রোগ্রাম। আমরা দেখি যে এই লাইটিং প্রোগ্রামের কি হয়, দেখো এখানে বলা হয়েছে যে when the old chicks arrives on the farm, they have been intensively handled in the hatchery and often had a long transport to their final destination. অনেক সময় দেখা যায় পঞ্চগড় থেকে বাচ্চা কে ঢাকায় আসতেছে লং ডিস্টেন্সে। কমন প্র্যাকটিস ইজ টু গিভ দেম দি ফার্স্ট 2 to 3 days আফটার অ্যারাইভাল। হ্যাঁ, মানে তাদের পৌঁছানো 2 থেকে 3 দিন পরে এটা করা হয়। 24 hours লাইট to help them to recover and provide those chicks enough time to eat and drink। অর্থাৎ তার পরবর্তীতে সবসময় 24 ঘন্টা 2 থেকে 3 দিনে আলো দিতে হবে, যাতে তাদের স্ট্রেস রিমুভ করার জন্য খাবার এবং খাদ্য এবং পানি খেতে অভ্যস্ত হওয়ার জন্য। First 2 weeks, the lighting program for all flock in all types of housing is same for first 2 weeks. প্রথম 2 সপ্তাহের জন্য সকল ধরনের পোল্ট্রি শেডে সকল ধরনের বার্ডের ক্ষেত্রে লাইটিং প্রোগ্রাম সেম। ডিউরিং দি ফার্স্ট 2 days, প্যারেন্ট স্টক শুড বি গিভেন 24 hours লাইট ইন ইচ ডে। প্রথম কি 2 দিন 24 ঘন্টায় আলো দিতে হবে। অর অ্যান ইন্টারমিডিয়েট লাইটিং প্রোগ্রাম ক্যান বি অ্যাপ্লাইড, আমরা করতে পারি। ইন্টেন্সিটি শুড বি 10 লাক্স, লাইটিং ইন্টেন্সিটি থাকবে 10 লাক্স। লাইটের একক কি লাক্স, ক্যান্ডেল কি, তাই না, লুমেন, এই ধরনের আর কি। হ্যাঁ, অন 3 days, 3 দিন পর থেকে কি রিডিউসড দি ডিউরেশন অফ লাইট টু 16 আওয়ার্স, কমাতে কমাতে 16 ঘন্টা পর্যন্ত আসতে হবে। হ্যাঁ, আমরা দেখি এখানে দেখো। হ্যাঁ, এখানে হচ্ছে যে এটা কি কালার, এটা কি, এটাকে কি কালার বলে, পিঙ্ক, পিঙ্ক কালার। পিঙ্ক কালার, ওকে। পিঙ্ক কালার গুলো লাইট আর ব্ল্যাক কালার গুলো দেখো যে অন্ধকার। এখানে বলা হয়েছে 2 ঘন্টা আলো, 4 ঘন্টা আলো, 2 ঘন্টা অন্ধকার, 4 ঘন্টা আলো, 2 ঘন্টা অন্ধকার, এভাবে। হ্যাঁ, সো 16 ঘন্টা লাইটে দিতে হবে। এটা দিলে কি হয়, লাইটিং এর কস্টিং, ইলেকট্রিক কস্টটা রিডিউসড হয় এবং বার্ড খেতেও পারে। হ্যাঁ, এটাই আর কি। বেনিফিটস অফ ইউজিং সাচ এ প্রোগ্রাম, এই ইন্টারমিটেন্ট লাইটিং প্রোগ্রামের কি কি বেনিফিটস আছে, এই বেনিফিটস গুলো পড়তে হবে। হ্যাঁ, ইন্টারমিডিয়েট লাইটিং প্রোগ্রাম তোমাদের পরীক্ষায় আসবে। আচ্ছা,
এখন চলে আসছি ওভারঅল লাইটিং প্রোগ্রাম 0 থেকে 72 সপ্তাহ পর্যন্ত কিরকম হবে দেখো এখানে দেয়া আছে লাইটিং আওয়ার, লাইটিং ইন্টেন্সিটি কেমন হবে। হ্যাঁ, এটা পড়তে হবে এই টেবিলটা, এই এই দুইটা টেবিল মিলেই একটা টেবিল আর কি। হ্যাঁ, এগুলো পড়তে হবে না। মাইক্রোনিউট্রিয়েন্ট কেন আমরা ব্রিডার মেল এবং ফিমেলকে সাপ্লাই দিব, লিখে নাও, হোয়াট আর দি রোল অফ মাইক্রোনিউট্রিয়েন্ট ফর ব্রিডার ফ্লক। The supplementation of parent stock feed with micronutrients like essential vitamins, stress elements, and substances like antioxidant, oxidistat, organic acids are essential for maximizing hatching egg production and hatchability. Egg production এবং hatchability জন্য মাইক্রোনিউট্রিয়েন্ট গুলো খুবই গুরুত্বপূর্ণ। By adding this micronutrient in suitable quantities, varying content in the raw material are compensated and correct supply to the parent stock is safeguarded. অর্থাৎ এই কারণেই হ্যাঁ সঠিক পরিমাণে সঠিক সময়ে সঠিক নিউট্রিয়েন্ট সাপ্লাই দিতে হবে। বিগ ট্রিমিং তোমাদের কি পড়ানো হয়েছে না? 2 তে লেভেল 2 সেমিস্টার 2 এ পড়ানো হয়েছে কি? আচ্ছা, বিগ ট্রিমিং পড়তে হবে না। এরপরে এটা পড়তে হবে, টপিকটা লিখে নাও, মেটিং রেশিও, নেস্ট অ্যান্ড এগ কালেকশন। হ্যাঁ, এইগুলো লিখে নাও তো, ইয়া করে হেডিং গুলো লিখে নাও, এটা ফাইনাল ফাইনাল পরীক্ষায় থাকবে, লিখে নাও দেখো। হ্যাঁ, এইটা depending on the environment condition the mating ratio ranges between 8 to 10 males per 100 females। অর্থাৎ এটাকে আমরা কি বলতে পারি, 8 থেকে 10টা ফিমেলের জন্য একটা মেল। হ্যাঁ, তা ওভারঅল ধরো তুমি 10টা ফিমেলের জন্য একটা মেল, তার মানে কি 100টা যদি ফিমেল থাকে কয়টা মেল দিব? কে? স্যার 10টা। 10টা, ভেরি গুড, এটাই মনে রাখবে আর কি। হ্যাঁ, এটা এখানে ডিটেলস দেয়া আছে। ওপেন হাউসের ক্ষেত্রে কেমন হবে? হ্যাঁ, এনভায়রনমেন্টাল কন্ট্রোলড হাউসের ক্ষেত্রে কন্ট্রোল এনভায়রনমেন্টাল কন্ট্রোল শেডে থাকবে কি দেখো, 8 থেকে 9টা মেলের জন্য মেল থাকবে, 100টা ফিমেলের জন্য। অর্থাৎ এনভায়রনমেন্টাল কন্ট্রোল শেডে হ্যাঁ মেটিং রেশিওটা একটু কম। ওপেন সাইডের ক্ষেত্রে হ্যাঁ সে মাসা সিস্টেমে হট ক্লাইমেট এর ক্ষেত্রে 9 থেকে 10টা মেল থাকবে, 100টা ফিমেলের জন্য। এটা পরীক্ষায় লিখবে ভালো করে, মোর মেলস দেন হ্যাঁ নিডেড বিকজ কে ডিস্টারবেন্স অফ দি ফ্লক, হ্যাঁ রেজাল্টিং ইন রিডিউসড ফার্টিলিটি। অর্থাৎ কি যদি মেলের মেলের সংখ্যা কম থাকে হ্যাঁ বা বেশি থাকে, মেলের সংখ্যা বেশি থাকলে কি হবে, পুরুষরাই নিজেদের ভিতরে ফাইটিং করবে, যুদ্ধ করবে, মেটিং এর প্রতি আগ্রহ থাকবে না। আবার কম হলে কি হবে, একটা মেল অনেকগুলো ফিমেল 20টা ফিমেলকে সার্ভ করতে পারবে না। সো বেশি এবং কম কোনোটাই ভালো না। নেস্ট অ্যান্ড এগ কালেকশন, কোয়ালিটি অফ নেস্ট, হ্যাঁ নেস্টের কোয়ালিটি ইজ অলসো এ ফ্যাক্টর হুইচ এফেক্টস কে এগ কোয়ালিটি। রেগুলারলি রিনিউ দেয়ার দি লিটার, লিটারটা কি বেডিং মেটেরিয়াল অফ এ পোল্ট্রি বার্ড। ফ্লোর সিস্টেমে যদি বার্ড রেয়ারিং করে রেগুলার লিটারটাকে 1 সপ্তাহ পর পরে চেঞ্জ করতে হবে। হ্যাঁ, এটা এরকম ক্লিন করতে হবে। এরকম প্রোভাইড ইন্ডিভিজুয়াল নেস্ট এট এ রেট অফ কে 1 নেস্ট ফর 4 ফিমেল। অর্থাৎ কি এই নেস্ট মানে কি ডিম পাড়ার জন্য তাকে নেস্ট একটা দিতে হবে, 4টা ফিমেলের জন্য কমপক্ষে একটা দিতে হবে। তাহলে 100টাতে 100টা যদি ফিমেল থাকে কতগুলো নেস্ট দিতে হবে? 25টা। ভেরি গুড। হ্যাঁ, কালেক্ট ফ্লোরে, তারপরে যদি ফ্লোরে ডিম পারে, লিটারের উপরে ডিম পারে, তাড়াতাড়ি কালেক্ট করে ওগুলোকে ক্লিন করতে হবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। In addition to sufficient nesting space in family type nest, following factors are important for a low rate of floor egg. Floor egg এর ক্ষেত্রে কি করতে হবে, এই ফ্যাক্টর গুলো
কনসিডার করতে হবে, কি ফ্রিকোয়েন্ট এগ কালেকশন করতে হবে, তারপর নো এয়ার ফ্লো ইন দ্য নেস্ট এরিয়া, নেস্ট এরিয়ায় কখনো বাতাসের প্রবাহ থাকবে না, ক্লিন লিটারটা থাকতে হবে পরিষ্কার এবং শুষ্ক। ঠিক আছে, এভাবে এই ফ্যাক্টর গুলো আমাদের ইয়া করতে হবে, এটা পরীক্ষায় আসবেই তোমাদের। বায়োসিকিউরিটি ভ্যাকসিনেশন আমরা দিব না, পড়বো না আর কি, হ্যাঁ, এই আর কি বিষয়, এটা মনে রাখবে আর কি। হ্যাঁ, এই শীট থেকে যে টপিক গুলো পড়ানো পড়তে হবে সেটা আমি তোমাদেরকে বলেছি। এরপরে চলে আসি এইট। এইট কই? এইট, এইট নেই, হ্যাঁ, নাইন। নাইনে আমরা চলে যাব। আমার স্লাইড কি দেখা যায়? ইয়েস স্যার, দেখা যায়। ওকে, তুমি উর্মি তুমি কখন স্ট্রেস পাও? উর্মি, এক্সামের প্রেসারের সময় স্যার, বা অনেক এক্সামের গরম পড়লে। অনেক গরম পড়লে, এক্সামের প্রেশারের সময়, তো স্ট্রেস কিভাবে রিমুভ করো? স্যার পরীক্ষা গরম শেষ, লাগে, পরীক্ষা শেষ হলে পরীক্ষা শেষ হলে স্ট্রেস পরীক্ষা শেষ ফ্রি হলে লাগে। স্ট্রেস ফ্রি লাগে। তারপরে হচ্ছে যে কোনো কিছু ভালো লাগছে না, রান্না বান্না করে স্ট্রেস রিমুভ করা যায়, হ্যাঁ, আড্ডা দিয়ে স্ট্রেস রিমুভ করা যায়। ওকে, গরমের সময় স্ট্রেস কিভাবে আমরা রিমুভ করতে পারি? টেম্পারেচারটাকে আমরা ম্যানেজ করব। গরমের সময় কিছু সামার ড্রেস আপ করব, তারপরে হচ্ছে যে তোমার এসি লাগাবো, হ্যাঁ, তারপরে হচ্ছে ফ্যান থাকবে, হাত পাখা থাকবে, তারপরে হচ্ছে যে কিছু ঠান্ডা পানির প্রয়োজন হবে, হ্যাঁ, মোস্ট অফ দি টাইম। এভাবেই তো আমরা সামার সিজনে স্ট্রেসটা রিমুভ করি, রাইট? হিট স্ট্রেস, রাইট? ওকে, ইয়েস স্যার। ওকে। আর একটা হচ্ছে যে হ্যাঁ, হঠাৎ করে এক সপ্তাহ খুবই গরম, এটাকে বলা হয় হিট ওয়েভ। হ্যাঁ, আর হিট স্ট্রেসটা হচ্ছে যে দীর্ঘ 3-4 মাস গরম সামার সিজন, এটাকে বলা হয় হিট স্ট্রেস। মনে রেখো, হিট স্ট্রেস অ্যান্ড হিট ওয়েভ। সো স্ট্রেসটা কি হবে দেখো, এনি স্টেট অফ ফিজিওলজিক্যাল হ্যাভিং ইন্টারফারেন্সেস উইথ নর্মাল ওয়েলবিং, যে কোনো কিছু কন্ডিশন, যে কোনো অবস্থা যেটা হচ্ছে নর্মাল সিচুয়েশনকে আমাদের ব্যাহত করবে। Yes. আর যা দ্বারা এই স্ট্রেসটা পাই তাদেরকে বলা হয় স্ট্রেসর। ঠিক আছে, এখানে দেখ, স্ট্রেসের উৎস কি হতে পারে? মেইনলি বার্ডের ক্ষেত্রে এনভায়রনমেন্ট, হ্যাঁ, নিউট্রিশন হতে পারে, এনভায়রনমেন্ট হাসবে, কিছু প্র্যাকটিস হতে পারে, ড্রাগ অ্যাপ্লিকেশন হতে পারে, হ্যাঁ। তো আমরা দেখি স্ট্রেস কি কি ফ্যাক্টর দ্বারা হতে পারে আর কি। এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের ভিতরে কি আছে? ওয়েদার, ডে লেন্থ, নয়েজ, হাই অল্টিটিউড। ইন্টারনাল এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের ক্ষেত্রে ডিজিজ, ইনফেকশনস, হ্যাঁ, অ্যান্টিপ্যারাসাইটস, এগুলো। নিউট্রিশনাল এর ক্ষেত্রে যদি ভালোভাবে পুষ্টি সাপ্লাই দেয়া না হয়, এটা একটা ফ্যাক্টর হতে পারে। ম্যানেজমেন্ট ফ্যাক্টরের ভিতরে আমি হাইজিনিক কন্ডিশন ম্যানেজ করলাম না, ভ্যাকসিনের সময় প্রপার কোল্ড চেইন মেনটেন করলাম না, ট্রান্সপোর্টেশনের সময় ভালোভাবে সেফলি নিয়ে আসলাম না, এই এই কারণে বার্ড অনেক স্ট্রেস পেতে পারে। ডিবেকিং এর সময়, ঠোঁট কাটার সময়, হ্যাঁ, এইগুলো আর কি। ফিজিওলজিক্যাল কিছু ফ্যাক্টর আছে, যেমন স্টেরয়েড, হরমোন, আদার গ্রোথ প্রমোটার যখন ইউজ করা হয়, বা স্ট্রেস পেয়ে কিন্তু পেয়ে থাকে বডি ওয়েট গেইন করতে, স্বাভাবিক গ্রোথের চেয়ে তাদের এক্সট্রা গ্রোথ করতে হয়, হ্যাঁ, এইগুলো আর কি। সাইকোলজিক্যাল কিছু ফ্যাক্টর থাকে, হঠাৎ করে ফ্লোকে মারা যায় নতুন প্লেসে যাওয়ার পরে, হ্যাঁ, শেড পরিবর্তন করার পরে, হ্যাঁ, অল্টারেশন অফ শেড, শেড, SACD, হ্যাঁ, শেড, হ্যাঁ, ক্রাউডিনেস বেশি থাকবে, অর্থাৎ কি ঘনবসতি বেশি হলে, এইগুলো। এনিওয়ে, এখন আমরা চলে যাব হিট স্ট্রেস কাকে বলে। এতক্ষণ ধরে আমরা স্ট্রেস জানলাম, হিট স্ট্রেস। হিট স্ট্রেস যে স্ট্রেসটা আমরা হিট লসের মাধ্যমে পেয়ে যাব, হিটের কারণে, হাই টেম্পারেচারের কারণে পেয়ে যাব, এটাকে বলা হচ্ছে হিট স্ট্রেস। দেখো এখানে কিছু কোশ্চেন আছে, হাউ ডু বার্ড লস হিট, কিভাবে বার্ড তাদের হিট লস করে আর কি। যাই হোক, এটা পড়তে হবে না তোমাদের, হ্যাঁ, এইটা পড়তে হবে তোমাদের, লিখে নাও। হাউ ডু বার্ড রেসপন্স টু ইনক্রিজিং টেম্পারেচার, যখন টেম্পারেচার বেড়ে যায় তখন বার্ড কি রেসপন্স করে?
খাবার খাওয়া কমায় দেয়, হ্যাঁ, পেন্টিং করতে থাকে, হ্যাঁ, যার কারণে ওয়াটার কনজাম্পশন বেড়ে যায়। হ্যাঁ, এইগুলো আর কি তাদের এভাবে বার্ড, হ্যাঁ, টেম্পারেচার যখন বেশি হয়ে যায় তখন এভাবে রিয়াক্ট করে আর কি। এটা পরীক্ষায় থাকবে। এটা পরীক্ষায় থাকবে, হোয়াট আর দি কনসিকুয়েন্স অফ পেন্টিং। পেন্টিং মানে কি? স্যার মুখ হা করে শ্বাস প্রশ্বাস নেয়। ভেরি গুড। পেন্টিং, এই পেন্টিং এর সময়, পেন্টিং এর কারণে কি কি পেন্টিং এর ফলাফল কি হবে দেখো। এটা পড়তে হবে, পরীক্ষায় আসবে, লিখে নাও। গ্রোথ রেটটা, এগ প্রোডাকশন কমে যাবে, হ্যাঁ। হিট ইজ লস্ট অ্যাজ ময়েশ্চার is evaporated from airways in the bird. Painting requires muscle activity, প্রচন্ড muscle activity base, requiring energy use that generates some additional heat. হ্যাঁ। The heat loss by evaporation must be greater than the additional heat generated by painting. অর্থাৎ কি, ইভাপোরেশনের মাধ্যমে যে হিটটা লস হবে এটা অবশ্যই গ্রেটার হবে এই যে এডিশনাল হিট যেটা পেন্টিং এর কারণে জেনারেট হবে তার চেয়ে আর কি। Slow painting is a normal activity and can be sustained for extended period of time, long time. তো এই পেন্টিং হলো হাই টেম্পারেচারের কারণে, এর কি কনসিকুয়েন্স এটা পড়ে নিবে। তো এখন প্রশ্ন হচ্ছে কিভাবে তুমি এই হিট স্ট্রেস, মনে করো সামার সিজনে অনেক টেম্পারেচার, লাস্ট ইয়ারে 42 ছিল, তখন বার্ড খুব মারা যাচ্ছে, হ্যাঁ, এরকম, তখন কি কিভাবে আমরা এই হিটটাকে মেনটেন করতে পারি? এত ডিটেলস পড়তে হবে না, হ্যাঁ। দেখো এখানে এটা পড়ে নিবা, হ্যাঁ। সামার সিজনে কিভাবে আমরা হিট স্ট্রেস কমাতে পারি, একটা কোশ্চেন আসবে, হ্যাঁ। হাউ রিমিডিজ হিট স্ট্রেস ডিউরিং সামার সিজন, লিখে নাও। এখানে কি কি করতে হবে, মুরগির খামারের শেডে চতুর্দিকে ট্রি প্লান্টেশন করতে হবে, ক্রস ভেন্টিলেশনের ব্যবস্থা রাখতে হবে, এক্সস্ট ফ্যান আর সিলিং ফ্যানের ব্যবস্থা করতে হবে, তারপরে হঠাৎ ফগিং সিস্টেম চালু করতে হবে, একটু পর পর স্প্রে টাইপ দিবে, কোল্ড ওয়াটার, কুল ওয়াটার সাপ্লাই দিতে হবে, হ্যাঁ। ওয়াটার পানিতে কি হবে, ডেক্সট্রোজ এবং গ্লুকোজ টাইপের এগুলো সাপ্লাই দিতে হবে, প্রচুর পরিমাণে ফ্রেশ ক্লিন ড্রিঙ্কিং অ্যান্ড ওয়াটার সাপ্লাই দিতে হবে, এনার্জি কম দিতে হবে, প্রোটিন বেশি দিতে হবে। কারণ কি, এই সময় বার্ড, হ্যাঁ, স্ট্রেসের কারণে খাদ্য খাবে কম, বাট খাদ্য খাবে কম, ভেরি গুড। এই কারণে কি হবে, এনার্জি যখন তুমি বেশি দিবা, হ্যাঁ, ভাত বা কার্বোহাইড্রেট সোর্স যখন বেশি দিবা তখন কি বেশি হিট প্রডিউস হবে, আর বেশি হিট প্রডিউস করা যাবে না, এই কারণে ওটা কমায় প্রোটিন বেশি দিতে হবে। ম্যাশ জাতীয় খাবার যদি আমরা সাপ্লাই দেই, পাউডার জাতীয় খাবার, তাহলে এটা একটু ওয়েটি করে দিতে হবে, হ্যাঁ। তারপরে হচ্ছে যে দিনের বেলায় খাদ্য সাপ্লাই না দিয়ে রাতের বেলায় মানে যখন হচ্ছে যে একটু টেম্পারেচার কম থাকে তখন বেশি করে খাদ্য সাপ্লাই দিতে হবে, মনে রেখো আর কি, হ্যাঁ। দেখো এখানে বলা হয়েছে যে লাস্টের আগেরটা দেখো, ইনক্রিজ 20 to 40% ভাইটামিন আর মিনারেল সাপ্লিমেন্টেশন, পার্টিকুলারলি ভিটামিন সি, হিট স্ট্রেস টাইমে দিতে হবে, হ্যাঁ। এন্টি স্ট্রেস কিছু ড্রাগ বাজারে পাওয়া যায়, এইগুলো ইউজ করতে হবে আর কি, হ্যাঁ। আইদার ফিড অর ড্রিঙ্ক, থ্রো ফিড অর ওয়াটার, হ্যাঁ। বাকিগুলো পড়তে হবে না তোমাদের। এটা খুবই পরীক্ষায় আসবে তোমাদের, লিখে নাও। রিমিডিয়াল মেজার্স ফর হিট স্ট্রেস, কিভাবে হিট স্ট্রেসটা তুমি, হ্যাঁ, রিমিডিয়াল করবা আর কি, হ্যাঁ, রিমিডি করবা আর কি। এটা কিন্তু পরীক্ষায় আসবে, এটা আসবে পরীক্ষায়, এই যে সামারের হিট স্ট্রেসটা আসবে পরীক্ষায়। এইগুলো কিন্তু আমি পরবর্তীতে বলবো না তোমাদেরকে, মনে রেখো। এটা পরীক্ষায় আসবে, হ্যাঁ, লিখে নাও। এটা পড়তে হবে না তোমাদের।
এই সাইফুল, লিখে নাও, তোমাদেরকে তো আমি শীট সাপ্লাই দিয়েছি না, এগুলো সব 10 নাম্বার প্যারেন্ট স্টক প্রোডাকশন, এই শীটটা বাদ যাবে, এটা পড়তে হবে না। জি স্যার। ফ্লক ইউনিফর্মিটি তোমাদের এটাও পড়তে হবে না আর কি। হ্যাঁ, 11 নাম্বার শীট বাদ, মানে রেখো আর কি। তোমাদের মিড টার্মে পরীক্ষা আসতে পারে যে এগ প্রোডাকশন রেকর্ড, হ্যাঁ, অর্থাৎ এগ প্রোডাকশন মেজারমেন্ট করার পদ্ধতি কি, কয়টি এবং কি কি, এটাতে লিখতে হবে হেন ডে এগ প্রোডাকশন, হেন হাউস এগ প্রোডাকশন লিখে ফর্মুলাগুলো শুধু দিতে হবে আর কি। হ্যাঁ, আর তোমাদের ফাইনালে এখান থেকে ফাইনালে এবং মিড টার্মে একটা ম্যাথ ম্যাথ থাকবে আর কি। হ্যাঁ, সেই ম্যাথের আনসার, অথবা যদি বলা হয় হেন ডে এগ প্রোডাকশন ক্যালকুলেশন করো অথবা হেন হাউস এগ প্রোডাকশন ক্যালকুলেশন করো, তাহলে তোমাদের এটা আনসার দিতে হবে। এটা খুবই গুরুত্ব, এটা কি তোমাদের পড়িয়েছি নাকি না? হুম? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ, দেখো। লেয়ার এগ প্রোডাকশন ইন্ডেক্স, এগ প্রোডাকশন। হ্যাঁ, the egg industry has two principal methods of measuring daily, weekly or total number of egg production, that is hen day or hen house system। দুইটা সিস্টেম আছে। কি কি? hen day egg production, একে সংক্ষেপে বলা হয় HDEP। এটা হচ্ছে একটা নির্দিষ্ট দিনের জন্য হতে পারে, একটা পার্টিকুলার সময়ের জন্য হতে পারে। তোমরা কি আমার দেখতে পাচ্ছ? হ্যাঁ, এই কথা জি বলো। স্যার। জি স্যার। ওকে, পার্টিকুলার ডে এর জন্য ফর্মুলাটা কি হবে? হেন ডে এগ প্রোডাকশন ইকুয়ালস টোটাল নাম্বার অফ এগ প্রোডিউসড অন এ ডে। অর্থাৎ আগামীকালকে যদি আমরা এগ প্রোডাকশন ক্যালকুলেশন করি, হ্যাঁ, হেন ডে এগ প্রোডাকশন করি, তাহলে ফ্রাইডে এগ প্রোডাকশন যদি আমরা ক্যালকুলেট করি, ওই দিনে কতগুলো ডিম পারলো ডিভাইডেড টোটাল নাম্বার অফ হেন প্রেজেন্ট অন দ্যাট ডে। অর্থাৎ আগামীকালকে কতগুলো ডিম পারবে এবং আগামীকালকে কতগুলো বার্ড থাকবে ফ্লকে, মাল্টিপ্লাই বাই 100। এভাবে একটা নির্দিষ্ট দিনের জন্য হেন ডে এগ প্রোডাকশন ক্যালকুলেশন করা হয়। ফর লঙ্গার পিরিয়ডের ক্ষেত্রে দেখো, নওরিন বলো দেখি ফর্মুলাটা। জি স্যার। ওকে, বলো। Total number of eggs produced during the period by total number of hen days in the same period into অর্থাৎ 100. অর্থাৎ এই যে এটা এপ্রিল মাস, এপ্রিল মাসের পুরোটা মাসেরই আমরা, হ্যাঁ, এগ প্রোডাকশন ক্যালকুলেশন করব। তাহলে এই এক মাসে কতগুলো ডিম পারবে এবং এই এক মাসে কতগুলো বার্ড ছিল, মাল্টিপ্লাই বাই 100, এভাবে ক্যালকুলেশন করা হয়। তাহলে দেখো এখানে বলা হচ্ছে হেন ডে এগ প্রোডাকশন ইউজুয়ালি এক্সপ্রেস ইন পার্সেন্টেজ, দুটাতেই মাল্টিপ্লাই বাই 100 মিনস এর একক হচ্ছে পার্সেন্টেজ। হেন ডে এগ প্রোডাকশন ইজ অ্যান এক্সেলেন্ট ইন্ডিকেটর অফ হাউ ওয়েল দি লাইভ বার্ডস। অর্থাৎ এই হেন ডে এগ প্রোডাকশনের ক্ষেত্রে কতগুলো বার্ড জীবিত আছে, শুধু সেই সংখ্যাটাকে আমরা কনসিডার করব, এবং ওই জীবিত বার্ড গুলো ডিম কতগুলো দিচ্ছে সেটা। ইট ডাজ নট কনসিডার এগ সাইজ এন্ড এগ কোয়ালিটি। এটা দিয়ে কখনোই তুমি ডিমের আকার এবং ডিমের কোয়ালিটি নির্ধারণ করতে পারবে না, শুধু সংখ্যা মেজারমেন্ট করতে পারবা। ইট ইজ মোস্টলি ইউজড ফর সায়েন্টিফিক স্টাডিজ, হ্যাঁ, এন্ড ট্রুলি রিফ্লেক্ট দি স্যার আপনার প্রোডাক্ট। কথা শোনা যায় না। হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে না? জি স্যার, জি স্যার, যাচ্ছে। হ্যাঁ, স্যার আমি তো শোনা যাচ্ছে স্যার। অনেক জোরে কথা বলছি। হ্যাঁ, এটা সায়েন্টিফিক পারপাসে ইউজ করা হয়, এবং হ্যাঁ, একটা ফার্মে অ্যাকচুয়াল এগ প্রোডাকশনটাকে রিফ্লেক্ট করে আর কি। এ ফার্ম এভারেজ অফ 85%, যদি 85% বা তার বেশি থাকে প্রতি বছর, তাহলে এটা গ্রহণযোগ্য হয়। হেন এগ প্রোডাকশনের অ্যানাদার নাম হচ্ছে রেট অফ লে। ওকে, আমরা আলোচনা করব হেন হাউস এগ প্রোডাকশনের ক্ষেত্রে। দেখো,
এটাকে সংক্ষেপে বলা হয় HHEP। পার্টিকুলার ডের ক্ষেত্রে কি হবে দেখি, বলো দেখি একজন, শবনম কই? ওকে, সাইফুল তুমি বলো। ওকে, হেন হাউস এগ প্রোডাকশন পার্টিকুলার ডে এর ক্ষেত্রে টোটাল নাম্বার অফ এগ লেড অন এ ডে, অর্থাৎ ওই দিনে কতগুলো ডিম পারলো। মনে রেখো এটা হচ্ছে এপ্রিলের আজকে 24 তারিখ, রাইট? জি স্যার। এপ্রিলের 1 তারিখ থেকে আমরা আমাদের ডিম পাড়া শুরু করছে আমাদের শেডে। এপ্রিলের 1 তারিখে ছিল 100টা বার্ড, মনে রেখো। আজ আমরা যদি আজকে হেন হাউস এগ প্রোডাকশন বের করি, তাহলে আজকে কতগুলো ডিম পারলো এটাকে ভাগ করতে হবে কি দিয়ে দেখো, টোটাল নাম্বার অফ হেন্স হাউস এট দ্য বিগিনিং অফ দ্য লেইং পিরিয়ড। অর্থাৎ 1 তারিখে 100টা বার্ড ছিল, আজকে 95টা বার্ড আছে, 5টা মারা গেছে। বাট হেন হাউসের ক্ষেত্রে আমাকে কনসিডার করতে হবে 95টা দিয়ে না, 100টা শুরুতে কটা ছিল ততটা বার্ড দিয়ে। বোঝা গেছে? হ্যালো, জি স্যার, বুঝতে পারছি। আর একটু বলবো, এপ্রিলের 1 তারিখে আমাদের 100টা মুরগি ছিল, 100টা মুরগি ডিম পারতো 90টা। বাট আজকে 24 তারিখে হ্যাঁ এসে দেখা যাচ্ছে 5টা মুরগি মারা গেছে। বাট আমি আজকে যদি হেন হাউস এগ প্রোডাকশন বের করি, তাহলে আজকে এই 5টা মুরগি মারা গেছে, হ্যাঁ 95টা মুরগি ডিম পারলো কতটা, এটা ক্যালকুলেশন করব না, করব শুরুতে কয়টা মুরগি ছিল, অর্থাৎ যেগুলো মারা গেছে সেইগুলোকেও আমি গণনায় নিয়ে আসব। কারণ ওইগুলোকে আমার মনে করো যে এই 5টা মুরগি, হ্যাঁ এই 20 দিনে তো 24তম দিনে 23 তারিখে মারা যায় নাই, গতকালকে 4টাই মারা যায় নাই। কোনোটা মারা গেছে 5 তারিখে, কোনোটা 7 তারিখে, কোনোটা 9 তারিখে, কোনোটা 12 তারিখে। বাট ওই মুরগিগুলো কিনতে তো আমার টাকা লেগেছে। ওই মুরগিগুলো তো যে কয়দিন জীবিত ছিল সেই কয়দিন তো খাদ্য খেয়েছে। আমি যদি আজকে আমার শেডে 95টা মুরগি আছে এইটা ধরে যদি ক্যালকুলেশন করি, বাট ওই মুরগির দাম, ওই মুরগি যে খাদ্য খেলো, এগুলাকে এইগুলো আমি কি ক্যালকুলেশনে কেন আনবো না? অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার জন্য। এই কারণে হেন হাউস এগ প্রোডাকশনের ক্ষেত্রে মর্টালিটি কনসিডার করা কি হয় না? হয় না? হয় না স্যার। হয় না। ওকে, এই কারণে শুরু থেকেই ইয়ে করতে হবে। এটা দিয়েই অ্যাকচুয়ালি তুমি কত টাকা লাভ লস হবে এটা দিয়ে বের করতে পারবা। বাট হেন ডে এগ প্রোডাকশন অ্যাকচুয়ালি রিসার্চ পারপাসের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, বাট কমার্শিয়াল পারপাসের ক্ষেত্রে হেন হাউস এগ প্রোডাকশন ভালো। ডিজারেবল হেন হাউস এগ প্রোডাকশন ভ্যালু ইজ 80% পার্টিকুলার ডের ক্ষেত্রে। লঙ্গার পিরিয়ডের ক্ষেত্রে দেখো কি হবে, ওই 1 মাসের ক্ষেত্রে কতগুলো ডিম পারলো আর শুরুতে যে 100 বার ছিল ততগুলো। বাট লঙ্গার পিরিয়ডের ক্ষেত্রে কিন্তু দেখো মাল্টিপ্লাই বাই 100 নেই, অর্থাৎ হেন হাউস এগ প্রোডাকশন পার্টিকুলার ডের ক্ষেত্রে পার্সেন্টেজ হবে, আর পরে লঙ্গার পিরিয়ডের ক্ষেত্রে হেন হাউস এগ প্রোডাকশন একটা সংখ্যা হবে মাত্র। বোঝা গেছে? জি স্যার। ওকে, সো লঙ্গার পিরিয়ডের ক্ষেত্রে দিস ভ্যালু ইজ 95, 295 অথবা বেশি হলে এটা গ্রহণযোগ্য হয় প্রতি বছর। হেন হাউস এগ প্রোডাকশন কি হয় দেখো, ইট অলসো ফেলস টু অ্যাকাউন্ট পাস্ট মর্টালিটি, এটা প্রিভিয়াস মর্টালিটি কনসিডার করে না। However, it is another egg production index universally used for poultry industry. পোল্ট্রি ইন্ডাস্ট্রিতে কমার্শিয়ালি হেন হাউস এগ প্রোডাকশনটা ভালো মেথড, পদ্ধতি। বাট হেন ডে এগ প্রোডাকশনে কি হয়, মর্টালিটিটা হ্যাঁ তোমার হচ্ছে যে কি এটা কনসিডার করা হয় আর কি। অর্থাৎ 100টার ভিতরে 5টা বার মারা গেছে, হ্যাঁ ওই দিনে যে 5টা বার মারা গেছে তার মানে কি 95টা বার কয়টা ডিম পারলো সেইটা ক্যালকুলেশন করা হয় হেন ডে এগ প্রোডাকশনে। আর হেন হাউস এগ প্রোডাকশনে 5টা বার মারা গেলেও 100টা বার্ডের ভিতরে কয়টা ডিম পারলো এটা ক্যালকুলেশন করা হয়। অর্থাৎ এই 5টা বার্ড যে আমরা ম্যানেজমেন্ট করলাম, খাদ্য খাওয়াইলাম, পানি খাওয়াইলাম, এর পিছনে লেবার ব্যয় হলো, এইটার এই লসের টাকাটাকে
হ্যাঁ, হেন হাউস এগ প্রোডাকশনে ক্যালকুলেশন মানে গণনায় নিয়ে আসা হয়, কনসিডারেশনে নিয়ে আসা হয়, বাট হেন্ডে এগ প্রোডাকশনে নিয়ে আসা হয় না। তাহলে কমার্শিয়ালি কোনটা ভালো? কমার্শিয়ালি কোনটা ভালো? হ্যাঁ, হেন হাউস প্রোডাকশন, হেন হাউস প্রোডাকশন কেন ভালো কমার্শিয়ালি? কারণ স্যার এখানে হচ্ছে মর্টালিটি হিসাব করতেছে না, তাই হচ্ছে হ্যাঁ, মর্টালিটি কনসিডার করা হয় না, মারা যাক আর জীবিত থাকুক, শুরুতে কয়টা বার ছিল তটা দিয়েই ক্যালকুলেশন করা হয়। ভেরি গুড। আচ্ছা, হেন হাউস এবং হেন ডে এগ প্রোডাকশনের পার্থক্য কি? এই দুইটার ভিতরে পার্থক্য কি? যে বলতে পারবে এ প্লাস। স্যার আরেকবার question করবেন? হেন ডে এগ প্রোডাকশন আর হেন হাউস এগ প্রোডাকশন এই দুইটা মেথড দিয়ে একটা ফার্মের এগ প্রোডাকশন মেজারমেন্ট করা হয়। এই দুইটার ভিতরে পার্থক্য কি? তো ওই যে একটা মর্টালিটি কনসিডার করা হয় যদি আর একটি একটা মর্টালিটি হিসাব করেন স্যার। সেটা বলো, একটাতে হয় একটাতে হয় না, নাম বলতে হবে। হেন ডেতে মর্টালিটি, হেন ডেতে হচ্ছে মর্টালিটি হিসাব করা হয় আর হেন হাউসে মর্টালিটি হিসাব করা হয় না। কি নাম তোমার? স্যার সাদিয়া আফরিন বর্ণি। সাদিয়া আফরিন, তুমি আমাকে লাস্ট, আজকেই তো লাস্ট ক্লাস, পরীক্ষার পরে আমাকে স্মরণ করায় দিবা যে তুমি এই কোশ্চেনের আনসার পারছো। যদি মর্টালিটি নাই থাকে তাহলে হেন্ডে এগ প্রোডাকশন আর হেনাজ এগ প্রোডাকশন সমান হবে। ইফ দেয়ার ইজ, যদি তোমাদের কোশ্চেন করা হয় ভাই ভাই কখন হেন্ডে এগ প্রোডাকশন আর হেনাজ এগ প্রোডাকশন সমান হবে, তখন আনসার দিবে স্যার যখন কোনো মর্টালিটি থাকবে না তখন হেন্ডে এগ প্রোডাকশন আর হেনাজ এগ প্রোডাকশন সমান হবে। বোঝা গেছে? হ্যাঁ, জি স্যার। আচ্ছা, এই ম্যাথমেটিক্সটা দেখো তো। সে ইনিশিয়াল নাম্বার অফ ফিমেল চিকেন 1000, ধরো যে আমাদের শুরুতেই 1000 বার্ড আছে আমাদের লেয়ার হাউজে, ঠিক আছে? হ্যাঁ, and in layer house the number of hen was 950. তাহলে মর্টালিটি 1000 এর ভিতরে শুরুতেই 1000 ছিল, ডিম পাড়ার সময় কত হয়েছে? 950 950, 50টি মারা গেছে, রাইট? ভেরি গুড। আচ্ছা, তারপরে দে লেইড 25,000 eggs in that year, ওই বছর। হ্যাঁ, এই 950টা মুরগি 25,000 ডিম পারছে। তাহলে হেন হাউস এগ প্রোডাকশন বের করতে পারবে? জি স্যার। আচ্ছা, এই পার্টিকুলার ডের ক্ষেত্রে এবং পার্টিকুলার পিরিয়ডের ক্ষেত্রে, দুটার ক্ষেত্রে এগ প্রোডাকশন বের করতে পারবে কিভাবে দেখো। হেন হাউস এগ প্রোডাকশন পার্টিকুলার ডের ক্ষেত্রে হবে 25,000 ডিভাইডেড 950 মাল্টিপ্লাই বাই কি 12, দ্যাট মিনস 12 মাসে আর কি, এটা মান্থলি বের করছে। হ্যাঁ, ইয়ারলি হবে কি, দেখো এখানে বলা হয়েছে যে সো ইয়ারলি হেন হাউস এগ প্রোডাকশন ইজ এত, হুইচ ইজ অ্যাবাউট 95, এটা হচ্ছে যে 12 মাসে আর কি। হ্যাঁ, ইয়ারলি। আচ্ছা, এখন হচ্ছে যে দেখো এখানে এরকম একটা ম্যাথ থাকবে, আমি ম্যাথটা তোমাদের নিয়ে আসছি, দাঁড়াও, তোমরা এটা ক্যালকুলেশন করে বের করবে আর কি। হ্যাঁ, এই যে তোমরা কি, ওকে ওকে দাঁড়াও, আমি তোমাদেরকে ইয়েটা দিচ্ছি।
তোমরা এই ম্যাথমেটিক্সটা করো দেখি। স্যার স্ক্রিন শেয়ার করেন। ওকে, ভেরি গুড। আমি স্ক্রিনটা ইচ্ছাকৃতভাবে বন্ধ করেছি তোমাদের। ওকে, এই এই ম্যাথটা করে ফেলো খুব দ্রুত দেখি। A layer farm owner started his business with 1,000-day-old chicks. If first year egg production is 2,90,000 and at the beginning of the laying period the mortality was 12%. Calculate hen house egg production of that year. করে ফেলো। পারবে পারবে দেখি পারো কিনা। পারার তো কথা, তোমরা অনেক স্মার্ট আছো। হ্যাঁ, হেন হাউস বলছে না, আমি এখানে দিচ্ছি আর কি তোমাদের। দাঁড়াও, তাহলে ভালো হবে আর কি। হ্যাঁ, ওকে, হ্যাঁ করে ফেলো দেখি এটা। হ্যাঁ, এই স্ক্রিন আমি শেয়ার করলাম। হ্যাঁ, হেন হাউস, ওকে করে ফেলো। সাইফুল, পারবে কি দেখি? স্যার কোশ্চিন তো দেখতে পাচ্ছি না। কেন কোশ্চেন দেখতে পাচ্ছ না? এই যে এটাই কোশ্চেন, ইয়েলো মার্কিং হাইলাইট, আর এই যে ফর্মুলা এইগুলো। স্যার 292 হবে অ্যান্সার। 292 কিভাবে করলা একটু তুমি শেখাও দেখি আমাদেরকে। ওকে, স্যার হচ্ছে বলো। 2,92,000 ডিভাইডেড বাই 1,000, যেহেতু এটা হেন হাউস তো মর্টালিটি এখানে কনসিডার করা হবে না, যার কারণে অ্যান্সার হবে 292। ওকে, 292 সংখ্যায় আর কি। ভেরি গুড। এই বুঝতে পারছো তোমরা? জি স্যার। ওকে, স্যার এক্ষেত্রে ওই যে বছর বছর দিয়ে মাল্টিপ্লাই হয় না কেন? কোনটা? ওটাতে ওটাতে বছর দিয়ে মাল্টিপ্লাই কেন হয়নি? ও আমি তো সরে দিলাম। ওখানে লেখা আছে যে এগ প্রোডাকশন 2,92,000 পার ইয়ারে দেয়া আছে, এখানে আমরা ইয়ারলি করতেছি আর কি। ওখানে ইয়ার ছিল না বিধায় আমরা 12 দিয়ে আমরা ইয়া করছি। ওখানে পার মান্থ এগ প্রোডাকশন ছিল আর কি, বুঝতে পারছো? এই কারণে 12 দিয়ে আমরা গুণ করেছি। 12 মাসে 1 বছর এটা নিয়ে আসছি আর কি। পার মান্থ আমি দিতে পারি এগ প্রোডাকশনটা। যদি পার মান্থ দেই তাহলে 12 দিয়ে গুণ হবে, আর যদি ইয়ারলি দেই পার ইয়ার তাহলে 1 দিয়ে গুণ হবে। 1 দিয়ে গুণ হওয়া যে কথা, না হওয়া একই কথা আর কি। বুঝা গেছে? জি স্যার। ওকে, সো যে ম্যাথটা আমি তোমাদেরকে দেখালাম এটাই কিন্তু পরীক্ষায় থাকবে আর কি। হ্যাঁ, মানে রেখো আর কি। তোমরা যারা আমার ইয়াটা বুঝতে পারছো, হ্যাঁ সেটা তাহলে পরীক্ষা কিন্তু খুবই ভালো করবে আর কি। হ্যাঁ, ওকে। এখন ব্রিডার ফার্মের ক্ষেত্রে জানো ফিমেল ডিম পারবে, বাট হচ্ছে মেল ম্যানেজমেন্টটাও খুবই গুরুত্বপূর্ণ। মেলের ফার্টিলিটি ভালো হতে হবে, সিমের কোয়ালিটি ভালো হতে হবে, এই কারণে মেল ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। একটা নতুন টার্ম দেখো। হ্যাঁ, এই রিড আউট করো দেখি একজন। তাড়াতাড়ি নাও, আমি শেষ করে দিব ক্লাস। হ্যাঁ, কে স্যার রিড আমি করবে? বলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো 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 লাউডলি। Spanking is the addition of young broiler breeder males into an older flock to compensate for the decline in fertility that usually occurs after 45 weeks of age. ওকে As ওকে, per ওয়েট করো। 45 সপ্তাহের পরে এই মুরগিগুলো পুরনো মানে বয়স্ক হয়ে যায়। দেখা যায় যে ওই ফ্লকটাতে, বয়স্ক ফ্লকটাতে মনে করো ফার্টিলিটি কমে গেছে, ফার্টাইল এগ কম পাচ্ছি। তখন আমরা ধরে নেই যে কি মেল গুলো বয়স্ক হয়ে গেছে, তার সিমেন্ট কোয়ালিটি ভালো, তার লিবিডো কমে গেছে।
তখন আমরা ওইগুলোকে আমরা ইয়াং এনার্জেটিক্স মেল দিয়ে আমরা হ্যাঁ যখন রিপ্লেস করব তখন সেটাই হচ্ছে স্পাইকিং। ওকে, নেক্সট। সাদিয়া বুঝতে পারছো? জি স্যার। উর্মি বুঝতে পারছো? সাইফুল? জি স্যার। ওকে ওকে, নেক্সট লাইন। As far as the male is concerned, this can be due to a decline in mating interest. Natural Okay. post 35 to 40 weeks of অর্থাৎ age, 35 থেকে 40 সপ্তাহ পর্যন্ত তারা ন্যাচারাল মিটিং করে, এরপরে আস্তে আস্তে তাদের মেটিং ডিজায়ার কমে যায় আর কি। a এটাকে reduction এই in এই- sperm এই শোনো, quality. মেটিং ডিজায়ারকে কি বলে বায়োলজিক্যাল সায়েন্সে? The libido. লিবিডো, অ্যানিমাল সায়েন্স এন্ড ব্যাড সায়েন্সে। ওকে, দেন Natural post 55 weeks. Lower mating efficiency, poor management leading to males in poor physical condition such as weight or leg and feet disorders, etc. ওকে 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 And excess male mortality resulting in a reduced male to female ratio. ওকে, এই তিনটা পয়েন্ট খুবই Despite a গুরুত্বপূর্ণ। minimum of 20% additional males to an existing flock, আচ্ছা ওকে, তার স্পাইকিং এ প্রথমে হচ্ছে যে আমরা 20% অতিরিক্ত মেল আমরা spike males should be of ওকে গুড কোয়ালিটি এন্ড ফ্রি অফ এনি ফিজিক্যাল ডিফেক্ট। ওকে, তারপর নেক্সট নাম্বার 3, males must be at least 25 weeks of age with a কমপক্ষে minimum যে ইয়াং মেল গুলো আমরা পুরাতন মানে বয়স্ক ফ্লোকে আমরা অ্যাড করব, অবশ্যই যেন সেটা 25 সপ্তাহ বয়স হয়। কম বয়সী আমরা 18, 20, 22 সপ্তাহ নিব না। এবং তার বডি ওয়েট কেমন হবে, হ্যাঁ এটাই সেক্সুয়ালি ম্যাচিউর হতে হবে। এটাই হচ্ছে স্পাইকিং। তাহলে স্পাইকিং কি? 20% এডিশনাল মেল আমরা এক্সিস্টিং ফ্লোরকে যখন আমরা অ্যাড করব, কিংবা পুরো একটা এক্সিস্টিং ফ্লোকে পুরাতন মানে তোমার হচ্ছে যে এই স্পাইকিংটা হচ্ছে যে কি দেখো, একটা বয়স্ক ফ্লোকে 20% ইয়াং মেল আমরা অ্যাড করব, কখনো আমরা রিপ্লেস করব না আর কি। সরি, আমি আগে ভুল বলছিলাম। স্পাইকিংটা হচ্ছে যে সাদিয়ার একটা ফার্ম আছে, লেয়ার ফার্ম আছে, ওখানে 500 ফিমেল আছে, আর কি 500 ফিমেলের জন্য কত 50টি মেল আছে। তো 45 সপ্তাহের পরে দেখা যাচ্ছে যে ফার্টাইল এগ কম পাচ্ছি, তখন আমরা কি করব? 20% এডিশনাল মেল দিব। 50-এ 20% কত হবে? 10টা কি 25 সপ্তাহ বয়সী কক মেল আমরা ওই ফ্লোকে অ্যাড করে দিব। এটাই হচ্ছে স্পাইকিং। ভেরি গুড সাদিয়া। এরপর ইন্ট্রা স্পাইকিং আসো, আরেকজন। এই বলো না, আমি কি নাম বলবো? Intra-spiking. Intra-spiking simply নো, means লাউডলি সাদিয়া, কে জানো তুমি বলছো যে তোমার নাম জানি না আর কি, তুমি বলো, লাউডলি বলতে হবে ইন্ট্রা স্পাইকিং। intra-spiking. Intra-spiking simply means exchanging 25 to 30% of original males between houses from the same farm. আচ্ছা, একই ফার্মে দুইটা হাউস ঘর আছে, বুঝছো? দেখা যাচ্ছে 25 থেকে 30% মেল একটা শেড থেকে আরেকটা শেডে এক্সচেঞ্জ করবা আর কি। এর 30% এটাতে দিবা, আর ওর 30% এটাতে দিবা, এক্সচেঞ্জ করবা, মানে ইন্টারালি চেঞ্জ করবা আর কি, উইদাউট Without importing any young males. ইয়ং মেল। দ্যাট মিনস, শোনো কি যেন তোমার নাম? Sir, Borneo. বর্ণি দেখো, স্পাইকিং এ নতুন মেলগুলোকে আমদানি করতে হয়, বাট ইন্ট্রা স্পাইকিং এ কখনো আমদানি করব না। নিজের ফার্মেরই পাশাপাশি দুইটা শেড থেকে জাস্ট বিনিময় করব। এই কারণে বলা হচ্ছে ইন্ট্রা স্পাইকিং। আর স্পাইকিং হচ্ছে বাইরে থেকে এনে আমরা অ্যাড করব। ওকে, নাম্বার 2। Like spiking, intra-spiking gives better result when done earlier in life. ওকে,
মানে 45 সপ্তাহের আগে যদি এটা করো তাহলে ভালো হবে আর কি। হ্যাঁ, তারপর Intra-spiking at 48 weeks of age can produce even better results. ওকে ওকে 40 থেকে 48 সপ্তাহের ভিতরে করলে ভালো রেজাল্ট পাওয়া যায়। Mating activity increases very significantly after intra-spiking. ওকে, এর কিছু সুবিধা আছে, হ্যাঁ, এটা পরে নেবে আর কি। হ্যাঁ, সো ইন্ট্রা স্পাইকিং এন্ড স্পাইকিং খুবই গুরুত্বপূর্ণ টপিক তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য। সো সবাই আশা করি বুঝতে পারছো। স্যার বলো। স্যার স্পাইকিং এর ক্ষেত্রে ফার্টিলিটি তো বাড়বে, সেক্ষেত্রে ইন্ট্রা স্পাইকিং যদি আমরা করি তাহলে কি ফার্টিলিটি সেম আকারে বাড়বে বাড়বে না নাকি স্যার একটু না না কম বেশি হতে পারে? না না ইন্ট্রা স্পাইকিং ও করবে, দুটার উদ্দেশ্যই হচ্ছে ফার্টিলিটি বাড়ানো। হ্যাঁ, এটাই আর কি। ঠিক আছে। স্যার স্পাইকিং এ তো আমরা নতুন বার্ড অ্যাড করতেছি, সেক্ষেত্রে আমাদের ফার্টিলিটি রেটটা অনেক হাই থাকার কথা, কিন্তু ইন্ট্রা স্পাইকিং এ কি ওই মানে বলতে চাচ্ছে যে স্পাইকিং এ স্পাইকিং এ যতটুকু শোনো, উপকার স্পাইকিং এর শানে নজুল, মেইন শানে নজুলই হচ্ছে ফার্টিলিটি বাড়ানো। আর ইন্ট্রা স্পাইকিং এর শানে নজুল হচ্ছে যে ফার্টিলিটি ঠিক আছে, বাট আমরা হচ্ছে যে আরো বেশি ফার্টাইল এগ পাওয়ার জন্য, হ্যাঁ, আমরা হচ্ছে যে ইন্ট্রা স্পাইকিং করতে পারি। ইন্ট্রা স্পাইকিং করতে গেলে টাকা কম লাগে, স্পাইকিং করতে গেলে টাকা বেশি লাগে। প্রথমে কি করতে হয় জানো, ইন্ট্রা স্পাইকিং করে দেখতে হয় যে আমরা ফার্টাইল এগটা, ধরো যে নর্মালি 100টা ডিমের ভিতরে 90টা ফার্টাইল এগ পাচ্ছি, মানে ফার্টাইল এগ খুবই ভালো, বাট 100টা ডিমের ভিতরে 50-70টা ফার্টাইল এগ পাচ্ছি, তার মানে হচ্ছে ফার্টিলিটি কমে গেছে। আমি আগে ইন্ট্রা স্পাইকিং করে দেখি না, ইন্ট্রা স্পাইকিং করে দেখার পরে যখন দেখতেছি ফার্টিলিটি ইনক্রিজ হয়েছে, দ্যাটস ওকে। এরপরে যদি না হয় দেন আমরা স্পাইকিং এ যাব। এই কারণে বলা আছে 45 সপ্তাহের আগেই ইন্ট্রা স্পাইকিং করতে হয়, আর 45 সপ্তাহের পরে স্পাইকিং করতে হয়। বোঝাতে পারছি? হ্যাঁ, হ্যালো। জি স্যার। স্পাইকিং এ মেল কিনতে হয়, ইন্ট্রা স্পাইকিং এ মেল কিনতে হয় না ফার্মে। ওকে, এই ক্যালকুলেশনটা তোমাদের করানো হয়েছে। ওকে, এগুলো লাগবে না। সো আজকে এই পর্যন্তই তোমাদের আপাতত ক্লাস, আমরা ব্রিডার ফার্ম পোর্শন এবং হ্যাচারি পোর্শন দুটাই আমরা শেষ করলাম। এর মধ্য দিয়ে তোমাদের কোর্সটি সিলেবাস শেষ হলো আশা করছি আর কি। এরপরে যদি কোশ্চেন করার পরে কোনো টপিক বাকি থাকে, দেন আমরা আলোচনা করব আর কি। হ্যাঁ, এবং ওই দিনেই আমরা, হ্যাঁ, কোশ্চেন সম্পর্কে আলোচনা করব, বোথ মিড টার্ম এন্ড ফাইনাল। এর মাঝে আর কি তোমরা শিট গুলো সবাই কালেক্ট করার ট্রাই করো, দেন আমরা আলোচনা করব আর কি। হ্যাঁ, সাইফুল। হ্যালো, সাইফুল কই? জি স্যার, স্যার আছি স্যার। ওকে ওকে সাইফুল, তোমাদের ক্লাস শেষ হলো আর কি। হ্যাঁ, মোটামুটি আর কি আমরা শেষ করার ট্রাই করেছি আর কি। এখন হচ্ছে যে তোমাদের পরীক্ষা, তোমরা কবে দিতে চাও মিড টার্ম? স্যার ওইটা তো স্যার ওই যে আমাদের ম্যামের উপর নির্ভর করবে স্যার। ওকে, তোমাদের আমরা তো স্যার তোমাদের পরীক্ষা দিতে মেমের প্রস্তুত আছি। তোমরা মেমের সঙ্গে কথা বলিও। আমি তোমাদের আর ক্লাস হবে না, বাট আগামী শুক্রবার একটি ক্লাস নিব, তোমাদের ওভারঅল কোশ্চেন সম্পর্কে আমরা একটু আলোচনা করব। সবগুলো শিট সবাইকে দিয়ে দাও। হ্যাঁ, দেন হচ্ছে যে আমি তোমাদের মিড টার্ম এবং ফাইনাল সম্পর্কে আলাদাভাবে আলোচনা করার পরে আমরা যদি কোনো টপিক মনে হয় যে পড়ানো হয়নি, বাদ গেছে, সেটা আলোচনা করব। হ্যাঁ, দেন এর মধ্য দিয়ে আজকে আমাদের অফিসিয়ালি ক্লাস শেষ। দেন হচ্ছে যে নেক্সট আমরা
কোশ্চেন সম্পর্কে আলোচনা করব, তোমাদের ফাইনাল পরীক্ষা সম্পর্কে মিড টার্ম, এবং রিমাইনিং যদি কোনো টপিক থেকে থাকে আলোচনা করার মাধ্যমে আমরা ক্লাস শেষ করবো আর কি। আর তোমরা অ্যাসাইনমেন্ট গুলো আজকে 25 তারিখ লাস্ট ডেট ছিল, আরো 2-3 দিন সময় নিয়ে সবগুলো যেভাবে বলেছি সুন্দর করে গুগল ড্রাইভ করে আমাকে সেন্ড করো। আর আমি তোমাদের থিওরির করছি, প্র্যাকটিক্যালের না, ট্যুর থিওরি এবং প্র্যাকটিক্যাল উভয় কোর্সের ক্ষেত্রে। হ্যাঁ, তো যাই হোক, তোমরা ভালো থেকো। আর আমার যদি কোনো প্রবলেম ফেস করো এই কোর্সে স্টাডি করতে গেলে, দেন আমার সঙ্গে কমিউনিকেট করো। সাইফুল কিংবা মিমের কাছে আমার নাম্বার আছে। হ্যাঁ, তোমরা যে কেউ, হ্যাঁ, ওদের কাছ থেকে নাম্বার নিয়ে আমার সঙ্গে কমিউনিকেশন করতে পারো আর কি। দ্যাটস অল অ্যাবাউট দিস কোর্সেস। কারো কোনো কোশ্চেন বলো? হ্যাঁ, স্যার আপনার স্যার মিড টার্ম পরীক্ষাটা কিভাবে নেন স্যার? কুইজ আকারে নাকি স্যার শর্ট কোশ্চেন আকারে? না, মিড টার্ম কোশ্চেন ওই যে 12টা কোশ্চেন থাকবে, 10টা কোশ্চেন আনসার করতে হবে 1 ঘন্টা সময়। বুঝতে পারছো? সেক্ষেত্রে কি স্যার আমাদের হোল সিলেবাসটাই ইনক্লুডেড থাকবে মিড টার্মে? মিড টার্ম এবং ফাইনালে সবগুলোতেই হোল সিলেবাস থাকবে, বাট মিড টার্মের জন্য টপিক আলাদা থাকবে, কিছু টপিক আলাদা থাকবে। হ্যাঁ, মিড টার্ম পরীক্ষা দেওয়ার পরে, হ্যাঁ, তো মিড টার্মের জন্য আমি আলোচনা করব এই টপিক গুলো। একটা শিটে 5টা টপিক আছে, 2টা টপিক মিড টার্মের জন্য, বাকি 3টে টপিক ফাইনালের জন্য, এরকম আর কি। ও, বাট মিড টার্মে যেটা থাকবে ফাইনালে সেটা থাকবে না। আচ্ছা স্যার, ঠিক আছে। সেটা আমি আলোচনা করবো। ওকে, কারো কোনো কোশ্চেন? এনি মোর কোশ্চেন? ওকে, সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ। জি স্যার, আসসালামু আলাইকুম।